হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে রেনেসাঁস মানবতাবাদের মূল বৈশিষ্ট্যগুলি যে রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে যে 7th সেমিস্টার মেজর হিস্ট্রি পেপার 12 থেকে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক রেনেসাঁস মানবতাবাদের বৈশিষ্ট্য নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, প্রথমত এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে মানবতাবাদের মূল দর্শন যেটা রয়েছে সেটা সম্পর্কে বলেছে। এখানে চতুর্দশ শতকে ইতালিতে এর সূচনা হয়েছিল এবং পরবর্তীতে সমগ্র ইউরোপ জুড়ে কি হয়েছিল, ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। প্রথমত কি হয়েছিল, এই যে মানবতাবাদটা রয়েছিল এটার কি হয়েছিল, চতুর্দশ শতকে এটার সূচনা হয়েছিল, মূলত প্রথমে ইতালিতে হয়েছিল এবং পরবর্তীতে কি হয়, সমগ্র ইউরোপে কিন্তু এটা ছড়িয়ে পড়েছিল। ধর্মীয় অন্ধবিশ্বাস ও গোঁড়ামির পরিবর্তে পার্থিব জীবনের ওপর সর্বাধিক গুরুত্বটা কিন্তু আরোপ করা হয়েছিল। ঠিক আছে, মানুষের অন্তর্নিহিত ক্ষমতা, মর্যাদা, আবেগকে কিন্তু পরম স্বীকৃতি এক্ষেত্রে দেওয়া হয়েছিল। প্রাচীন গ্রিক ও রোমান সাহিত্য এবং সংস্কৃতির পুনরুজ্জীবন এক্ষেত্রে কিন্তু ঘটেছিল। তাহলে কি হলো, এই যে মানবতাবাদের সূচনাটা হয়েছিল এটা প্রথমত ইতালিতে হয়েছিল, পরবর্তীতে কি হলো, ইউরোপের কিন্তু সমগ্র ইউরোপে কিন্তু ব্যাপকভাবে এটা কিন্তু ছড়িয়ে পড়েছিল এবং এটার মাধ্যমে বেশ কিছু ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা হয়েছিল, যেমন ধর্মীয় অন্ধবিশ্বাস, গোঁড়ামির পরিবর্তে কি করা হয়, যে পার্থিব জীবনের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়। নেক্সট হচ্ছে মানবতাবাদের জনক। ঠিক আছে, মানবতাবাদের জনক কে ছিলেন? দেখো, মানবতাবাদের জনক ছিলেন হচ্ছে যে ফ্রান্সিসকো পেত্রার্ক। ঠিক আছে, তাকে কি বলা হয়, রেনেসাঁস মানবতাবাদের কিন্তু জনক বলা হয়ে থাকে। তিনি এবং অন্যান্য মানবতাবাদীরা মধ্যযুগের অন্ধবিশ্বাসের পরিবর্তে প্রাচীন যে ধ্রুপদী জ্ঞান সেই অধ্যয়নের মাধ্যমে যুক্তিবাদ ও স্বাধীন চিন্তার এক অভূতপূর্ব প্রসার ঘটান, যা আধুনিক সভ্যতার কিন্তু একটা দ্বার উন্মোচন করেছিল। অর্থাৎ এই যে ফ্রান্সিসকো পেত্রার্ক এর সাথে সাথে অন্যান্য যে মানবতাবাদীরা রয়েছেন তারা কি বলেছেন এখানে, যে মধ্যযুগের যে অন্ধবিশ্বাসের পরিবর্তে তারা কি করেছিলেন, ধ্রুপদী যুগের যে জ্ঞান অধ্যয়নের মাধ্যমে কি করলেন, যুক্তিবাদী এবং স্বাধীন চিন্তার একটা কিন্তু অভূতপূর্ব কিন্তু প্রসার ঘটিয়েছিলেন। এবার যে এই রেনেসাঁস মানবতাবাদের যে মূল বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমেই রয়েছে প্রথম বৈশিষ্ট্য, সৃষ্টির সেরা জীব। মানবতাবাদীদের মতে তারা কি মনে করেন, যে মানুষই হলো সৃষ্টির সেরা জীব এবং সকল জ্ঞান, শিল্পকলা ও দর্শনের প্রধান কেন্দ্রবিন্দু কিন্তু ছিল এই মানুষরাই। এটাই হচ্ছে রেনেসাঁস মানবতাবাদের একটা যে মূল বৈশিষ্ট্য, যে সৃষ্টির সেরা জীব। সেক্ষেত্রে কি বলা হচ্ছে, বিভিন্ন মানবতাবাদীরা কি মনে করেন, মানুষই হলো সৃষ্টির আর কি সেরা জীব। তারপর রয়েছে ধ্রুপদী পুনরুজ্জীবন। প্রাচীন গ্রিক ও রোমান সাহিত্য, দর্শন এবং সংস্কৃতির চর্চা ও পুনরুদ্ধারের মাধ্যমে কি হলো, নতুন যুগের একটা সূচনা হলো। তারপর রয়েছে ধর্মনিরপেক্ষতা। ধর্মান্ধতার শৃঙ্খল ভেঙে ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গির উন্মেষ, যা স্বাধীন চিন্তা ও যুক্তিবাদকে কি করে, উৎসাহিত কিন্তু করে তোলে। মূলত এই সমস্ত বৈশিষ্ট্যগুলো কিন্তু লক্ষ্য করা যায় যে রেনেসাঁস মানবতাবাদের মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে। এছাড়াও রয়েছে দেখো ব্যক্তির স্বাতন্ত্র্যবাদ। এখানে বলেছে রেনেসাঁস মানবতাবাদ কি করেছিল, ব্যক্তির স্বাতন্ত্র্যবাদে গভীরভাবে বিশ্বাসী ছিল। এটা কিন্তু একটা মানে মানবতাবাদের একটা গুরুত্বপূর্ণ দিক, যে রেনেসাঁস মানবতাবাদ ব্যক্তির যে স্বাতন্ত্র্যবাদ সেখানে আর কি গভীরভাবে বিশ্বাসী ছিল। প্রতিটা মানুষের নিজস্ব কিছু দক্ষতা রয়েছে, নিজস্ব কিছু প্রতিভা রয়েছে এবং সৃজনশীলতার বিকাশের স্বাধীনতাকে কি করা হচ্ছে, এই দর্শনের ক্ষেত্রে কিন্তু একটা স্বীকৃতি দেওয়া হয়ে থাকছে। তাহলে প্রতিটা মানুষের মধ্যে কি নিজস্ব তার কিছু প্রতিভা, নিজস্ব তার কিছু দক্ষতা কিন্তু থাকে। বলেছে মানুষ যে নিজের ক্ষমতায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে, এই বিশ্বাসী রেনেসাঁস শিল্পের মূল চালিকা শক্তি কিন্তু হয়ে উঠেছিল। তাহলে কি মানুষ কিন্তু নিজের ক্ষমতায় কি করে, শ্রেষ্ঠত্ব কিন্তু অর্জন করতে ঠিকই পারে এবং এই বিষয়টা কি ছিল, এই রেনেসাঁস শিল্পের মূল কিন্তু চালিকা শক্তির মধ্যে আর কি অন্তর্ভুক্ত ছিল। নেক্সট হচ্ছে শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার। এক্ষেত্রে কিছু কিছু বিষয় রয়েছে, যেমন ইতিহাস ও সাহিত্য। এখানে বলেছে দেখো, মধ্যযুগীয় ধর্মকেন্দ্রিক শিক্ষার পরিবর্তে ইতিহাস ও সাহিত্যের মতো যে মানবিক বিষয়গুলি শিক্ষার কিন্তু চূড়ান্ত প্রাধান্য পেয়েছিল। তার সাথে সাথে প্রাধান্য পেয়েছিল নীতিশাস্ত্র ও দর্শন এবং অলঙ্কার শাস্ত্র। অর্থাৎ মানুষের নৈতিক ও বৌদ্ধিক কিছু বিকাশের লক্ষ্যে প্রাচীন
দর্শন ও নীতিশাস্ত্রের অধ্যয়নের কিন্তু একটা ব্যাপকতা লক্ষ্য করা যায়। অর্থাৎ এই যে শিক্ষা ব্যবস্থার আমূল যে সংস্কার, এই সংস্কারগুলির মধ্যে কিন্তু এই অলংকার শাস্ত্র, নীতিশাস্ত্র, দর্শন, ইতিহাস, সাহিত্য এই বিষয়গুলো কিন্তু অন্তর্ভুক্ত। যেখানে অলংকার শাস্ত্রের মধ্যে বলেছে যে ভাষার সৌন্দর্য, যুক্তিবাদী মতাদর্শ প্রচারের জন্য ব্যাকরণ এবং অলংকার শাস্ত্রের কিন্তু চর্চা বৃদ্ধি। অর্থাৎ এখানে অলংকার শাস্ত্র বলতে কি বোঝানো হচ্ছে, যে ব্যাকরণ এবং অলংকার শাস্ত্রের একটা চর্চার কিন্তু বৃদ্ধি আর কি ঘটে থাকছে। ঠিক আছে, তো মূলত এই সমস্ত বিষয়গুলো কিন্তু লক্ষ্য করা যায় রেনেসাঁস মানবতাবাদের ক্ষেত্রে। ঠিক আছে, বলা যায় এই মানবতাবাদ সামগ্রিকভাবে আধুনিক ইউরোপের কিন্তু বৌদ্ধিক এবং সাংস্কৃতিক ভিত্তিটা কিন্তু রচনা করেছিল। তাহলে দেখো এই যে রেনেসাঁস মানবতাবাদের যে মূল বৈশিষ্ট্যগুলো বা যেটা আর কি ছিল যে বিষয়টা বা যে টপিকটা, সেটা নিয়ে আজকের ক্লাসে আলোচনার বিষয় কিন্তু এতটাই। ঠিক আছে, ক্লাস শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদেরকে কোর্স ডিটেলসটা একটু বলে রাখি যে আমাদের সঙ্গে যুক্ত হলে তোমরা প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনস গুলো কিন্তু পেয়ে যাচ্ছ। তার সাথে সাথে তোমাদের সেমিস্টারের জন্য যেই কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1299 এবং মাইনরের কোর্স ফি রয়েছে 699। তো চলো এই ছিল আজকে ক্লাস বা আলোচনার বিষয়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।